আসল নকলের ভিড়ে অনেকটা নিরুপায় দেশের প্রসাধনী পণ্যের গ্রাহকরা। পণ্যের মান যাচাইয়ের তেমন সুযোগ বা উপায় নেই, তাই প্রায়ই প্রতারিত হতে হচ্ছে ক্রেতাদের। ফুটপাত থেকে শুরু করে অভিজাত শোরুম যে যার মতো করে বিক্রি করছে দেশি বিদেশি প্রসাধনী। কসমেটিক্স পণ্যের সঠিক মান নিশ্চিতে বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তৎপর থাকলেও তা পর্যাপ্ত নয়। হাসানুল শাওনের 2 পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। ঢাকার চকবাজার, মৌলভীবাজার সহ বিভিন্ন মার্কেটে কসমেটিক্সের দোকানগুলোতে বেচাকেনা হয় হরদম। এখানকার অলিগলিতে মিলবে দেশি বিদেশি ব্র্যান্ড নন ব্র্যান্ডের প্রসাধন পণ্য। এ যেন আসল নকলের মস্ত বড় গোলকধাঁধা। নকল প্রোডাক্ট তো অনেক আছে, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো না, সেটা স্কিন কেয়ার প্রোডাক্টগুলো, সেগুলো বাঙালি কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, ওই তারা রেপ্লিকা বের করে। প্রায় 30,000 কোটি টাকার কসমেটিক্সের বাজার থেকে বছরে রাজস্ব আসে মাত্র 300 কোটি টাকা। কারণ বৈধ অবৈধ নানা পথে দেশে আসে এসব পণ্য। সব মিলে চকচকে মোড়কের বিদেশি প্রসাধনীর পেছনের গল্পটা সবসময়ই অস্পষ্ট। আমরা ইম্পোর্ট করি না, আমরা ইম্পোর্টার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করি। মানটা কিভাবে নিশ্চিত? মান নিশ্চিত। আমরা তো আমি আসি এখানে 8 বছর। মাল দেখলে বুঝতে পারি যে মালটা আসলে গ্রেড কেমন। আমাদের কোনো প্রোডাক্ট সমস্যা হলে কাস্টমার আমাদের নিয়ে আসে, সমস্যা হইতেই পারে, জিনিসটা যদি ওনার কাছে কোনো খারাপ মনে হইলো আবার নিয়ে আসে, আমরাও রেখে দিই। নকল ও ভেজাল প্রসাধনী বন্ধে নিজেদের কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডেইলি যে 200 আছে অভিযোগ আসে অন অ্যান এভারেজ, এর মধ্যে হয়তোবা 15 থেকে 20টা অভিযোগ আসলে আপনার এই বিউটি কেয়ার প্রোডাক্টস নিয়েই থাকে। এই যে নকল প্রোডাক্ট যেগুলো আসলেই হয় মার্কেটিং হচ্ছে, এগুলোর ক্ষেত্রে তো অবশ্যই আমাদের নজরদারি আমরা বাড়াচ্ছি। কিছু ভেজাল ও নকল প্রসাধনীতে ক্ষতিকর প্যারাবিন পেয়েছে বেসরকারি গবেষণা সংস্থা এসডো। এর রাসায়নিকের কারণে ক্যান্সার সহ ত্বকের অনেক জটিল রোগ হওয়ার শঙ্কা থাকে বলে জানিয়েছেন গবেষকরা। বিএসটিআই বলছে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। প্যারাবেনটা আমাদের স্ট্যান্ডার্ডের আওতায় ছিল না, তারপরে যেহেতু একটা ইস্যু আসলো যে প্যারাবেন আছে থাকতে পারে, আমরা মার্কেট থেকে কসমেটিক পণ্যের 31টা স্যাম্পল আমরা সংগ্রহ করে আমাদের ল্যাবে পাঠিয়েছি। এটা টেস্ট রিপোর্ট আমরা পেলে আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি প্যারাবেন আছে কিনা। বাজারে দেশি বিদেশি প্রসাধনীর বেশিরভাগেরই বিএসটিআই মান সনদ নেই। মানহীন এসব পণ্য ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় নির্বাচন প্রাধান্য পাচ্ছে। তবে নির্বাচনী ব্যয় কমাতে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করার পক্ষে সংস্কার কমিশন। সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ এসব কথা বলেন। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। রাজধানীর এনআইএলজি ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন স্থানীয় সরকার সংস্কার কমিশন। এ সময় স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। পরে কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ জানান, 2021 থেকে 2024 সালে স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা ব্যয় হয়েছে। জাতীয় এবং স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করলে সরকারের এই খরচ নেমে আসবে 600 কোটিতে। এবং এও জানান, ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনও কোনো কথা শুনিনি। এ সময় স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর সংসদ সদস্যরা যাতে অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন সেই সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান। লোকাল গভর্নমেন্টের কাজে তাদের হস্তক্ষেপ থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং যদি সৃষ্টি করা হয়, ওখানে কনসালটেশনে তাদের ভূমিকা থাকতে পারে। একদম বাদ দিতে পারবেন না আপনি, কারণ তাদেরও তো কিছু সে থাকবে। কনসালটেটিভ ভূমিকা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণকারীর ভূমিকা না। এছাড়া জেলা পরিষদ কার্যকরের পাশাপাশি উপজেলা পর্যায় পর্যন্ত আদালত সম্প্রসারণ এবং সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশের কথাও জানান ডক্টর তোফায়েল আহমেদ। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্ট গার্ডের হাতে অপহৃত নাবিকসহ 90 জেলে চট্টগ্রামে ফিরে এসেছে।
মুক্তি পাওয়া নাবিকরা জানিয়েছেন, বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে তারা এই ঘটনা ঘটায়। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। মুক্তি পাওয়ার পর অপহরণের শিকার ট্রলার দুটি চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ড জেটিতে এসে পৌঁছে। এর আগে ট্রলারের নাবিকসহ 90 জন ভারতের উড়িষ্যায় জিম্মি ছিল। তীরে নেমে 3 সপ্তাহ জিম্মি অবস্থার বর্ণনা দেন নাবিকরা। জেলে দিয়ে দিত, কিন্তু বাংলাদেশ সরকার কন্টিনিউয়াস যোগাযোগ করছে এবং কি বাংলাদেশ দূতাবাস ওনাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছে, এই জন্য আমাদেরকে শিপে রাখছিল আর কি। অন্য দেশে চলে গেছি, সেখানে এক প্রকার বন্দি জীবন আর কি। জাহাজে যদিও ছিলাম, কিন্তু দেশে তো ছিলাম না। এখন দেশে আসছি, অনেক ভালো লাগতেছে। ডিসেম্বর মাসের শেষ দিকে সাগরে মাছ ধরতে যায় মেঘনা ও লায়লা নামের দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার। জেলেরা সুন্দরবনের অদূরে সোয়াচ অফ নো গ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় অবস্থানকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি মাঝিমাল্লা সহ অপহরণ করে নিয়ে গিয়েছিল। এরপর থেকে জাহাজ দুটি সহ জিম্মি নাবিকদের মুক্ত করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতে থাকা 90 জন জেলে এবং দুটি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে 90 জন জেলে, এবং তাদেরকে আমরা ইতোমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এদিকে নাবিকদের আটকে পড়ার খবরে চরম উদ্বেগ উৎকণ্ঠায় ছিল নাবিকদের স্বজনরা। তাদের মুক্তির খবর পেয়ে কোস্টগার্ড কার্যালয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। গতকালকে আমরা প্রায় 1 মাস পর আব্বুর সাথে কথা বলতে পারছি। এতদিন পরে আমাদের একটু শান্তি লাগছে না, এতদিন পরে আমার বাবার সাথে সুস্থভাবে কথা বলতে পারছি, সে সুস্থ আছে, এখন আমরা আনন্দিত। যখন শুনছি যে আইছে, শুনে অনেক ভালো লাগছে, আবার কথা বলছি কালকে, তারপরে অনেক ভালো লাগছে। গত 5 জানুয়ারি ভারত বাংলাদেশ জলসীমায় বাংলাদেশি ফিশিং ট্রলার সহ 90 জন নাবিককে ফেরত দেয় ভারতীয় কোস্টগার্ড। বিনিময়ে বাংলাদেশে আটক 95 ভারতীয় জেলেকে ফেরত নেয় ভারত। এনটিভি নিউজ ডেস্ক। আজ চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রস্তুত রয়েছে বেগম জিয়াকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স। রাত 10টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন ক্লিনিক নামক ঐতিহ্যবাহী হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। বিদায় জানাতে বিমানবন্দরে যাওয়া নেতাকর্মীদের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। নানাবিধ অসুস্থতায় গত কয়েক বছর দেশেই চিকিৎসা নিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ অনিশ্চয়তা শেষে অবশেষে দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জেনে রাজকীয় বহরের একটি বিশেষ উড়োজাহাজ পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, যা গতরাতেই বাংলাদেশে এসে পৌঁছেছে। রাত 10টায় দেশ ত্যাগের পর বুধবার সকালে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে ভিআইপি প্রোটোকলে তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল লন্ডন ক্লিনিকে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের 4 জন চিকিৎসক এবং প্যারামেডিক্সরা থাকবেন। পাশাপাশি ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের 6 সদস্য এই উড়োজাহাজে থাকবেন। তারা হলেন শাহাবুদ্দিন তালুকদার, FM সিদ্দিক, নুরুদ্দিন আহমেদ, জাফর ইকবাল, AZM জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল এবং খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার সহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা কর্মচারীরাও থাকছেন এই যাত্রায়। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা। বেগম জিয়ার গুলশানের বাসার সামনে আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। ইফতেখার, বিএনপি চেয়ারপারসনের যাত্রার প্রস্তুতি সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে?
এখন পর্যন্ত যে তথ্য আছে সেটি হচ্ছে যে বেগম জিয়া যথাসময়ে তিনি বাড়ি থেকে বের হবেন এবং তার সাথে তিনি এয়ারপোর্টে পৌঁছবেন এবং যথাসময়ে তার ফ্লাইট যেটি রয়েছে সেটি রওনা করবে এবং এখন পর্যন্ত তার যাত্রাপথে দীর্ঘ যাত্রাপথে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেই ধরনের প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে এবং যেসব জিনিসপত্র বা তার প্রস্তুতির যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো সম্পন্ন করা হচ্ছে এখন পর্যন্ত আমরা এই বিষয়টি জানি এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত তিনি প্রায় 7.5 বছর পরে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার উদ্দেশ্যে। তিনি সর্বশেষ চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যেতে পেরেছিলেন মূলত প্রতিকূল পরিবেশে 2017 সালের জুলাই মাসে এবং তারপরে 2018 সালের ফেব্রুয়ারিতে তাকে কারান্তরীণ করা হলে তিনি মূলত কাশিমপুর কারাগারে একাকী একটি দীর্ঘ সময় প্রায় 2 বছরের মতো একটি সময় তিনি পার করেন সেখানে এবং তারপরে করোনা পরবর্তী সময়টিতে বা করোনাকালীন সময়ে তাকে বাসায় থাকবার অনুমতি দিল। এক প্রকার তিনি নিঃসঙ্গ এবং একাই তিনি বসবাস করতেন এই বাসভবনে মূলত। তো পরিবর্তিত পরিস্থিতিতে 5 আগস্টের পরেই মূলত তার যে মামলা বা তার উপর যে অভিযোগগুলো মিথ্যা অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো মূলত নির্বাহী আদেশে তুলে নেওয়া হয় এবং তাকে মূলত মুক্তি দেওয়া হয় এবং তারপরে তার বিদেশে গিয়ে চিকিৎসার যে বিষয়টি সেই বিষয়টির যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেই প্রতিবন্ধকতাগুলো উঠে যায় এবং তিনি তার পরবর্তী সময়গুলোতে তাকে বিদেশে নিয়ে যাওয়ার যে চেষ্টা করা হয়েছিল সেটি এর আগে তো তিনি যে চেষ্টাগুলো করা হয়েছিল সেই চেষ্টার পর বিভিন্ন সময় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আর নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে এখন কিছুটা শারীরিক অবস্থা ভালো থাকবার কারণে মূলত তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আজ যথাসময়ে মূলত কাতার এয়ারওয়েজের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করেই মূলত তাকে কাতারের উদ্দেশ্যে যাত্রা করা কাতারের দোহা থেকে ঢাকা থেকে কাতার এবং কাতারের দোহা থেকে মূলত লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং সেখানে তাকে তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রিসিভ করবেন বা তাকে স্বাগত জানাবেন এবং তার সাথে তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানও সাথে থাকবেন এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে লন্ডনের যে প্রসিদ্ধ হাসপাতাল লন্ডন ক্লিনিক সেখানে তার পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেখান থেকে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট যেটি আসবে সেটির পরিপ্রেক্ষিতে তার পরবর্তী চিকিৎসার ধাপগুলো নির্ধারণ করা হবে এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জানছিলাম বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতির খবর। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে কাজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময়ে মানি লন্ডারিং পুরোপুরি শিল্পে পরিণত হয়েছিল, যাতে সরকারের বিভিন্ন কর্তা থেকে শুরু করে দলীয় লোকজন জড়িত ছিল। কারা মানি লন্ডারিং করেছে সে প্রতিবেদন দ্রুত দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। সকালে রাজধানী মালিবাগে স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘণ্টাখানিক বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর পরিদর্শনে যান সিআইডির প্রধান কার্যালয়ে। গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা। জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। উপদেষ্টা বলেন, বিগত সরকার অর্থ পাচারকে শিল্পে পরিণত করেছিল। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না। সড়কের যানজট সমস্যার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, যানজট নিরসন শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না,
সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় 400 শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শীঘ্রই 1000-এ নেওয়া হবে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার কার্যক্রম রিমেম্বারিং মনসুন রেভলিউশনের অংশ হিসেবে 8 বিভাগে 8টি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণে 8 জন নির্মাতা নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নির্বাচিত নির্মাতারা নির্দিষ্ট বিভাগের আগ্রহী সহকারী পরিচালকদের নিয়ে কর্মশালা পরিচালনা করবেন ও তাদের মধ্য থেকে 10 জনকে নির্বাচিত করে জুলাইয়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ করবেন। সরকারের পক্ষ থেকে নির্মাতাদের চলচ্চিত্রের বিষয়ে কোনো পরামর্শ দেয়া হবে না, তবে গণঅভ্যুত্থান বর্তমান সময়ের প্রতিফলন বা যে কোনো কিছু হতে পারে বলে জানান উপদেষ্টা। চলচ্চিত্র নির্মাণের অর্থ সরকারিভাবে দেয়া হবে, তবে কত অর্থ দেয়া হবে তা পরবর্তীতে ঠিক করা হবে বলেও জানান উপদেষ্টা। 8টা ছবি তৈরি হবে, কিছু হবে ফিকশন, কিছু হবে ডকুমেন্টারি, এবং এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, আমাদের ফিল্ম মেকাররাও জানে সরকার তাদেরকে কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না, এবং আমরা চাইও না তারা কোনো প্রোপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক যেটা এঙ্গেজিং এবং যেটা এ পিস অফ আর্ট হবে, এবং যেটা নিয়ে ওই ফিল্ম মেকাররা নিজেরাই প্রাউড ফিল করবে। এবং আমরা বিশ্বাস করি এটা যদি ঘটে তাহলেই কিন্তু আমরা যে ওয়েভটা তৈরি করতে চাচ্ছি সেই ওয়েভের আসল কাজটা হয়ে যাবে, রাদার দ্যান মেকিং সাম প্রোপাগান্ডাস। দুর্নীতি তদন্ত ও বিচার চেয়ে দুর্নীতি প্রতিরোধ বেশি কার্যকর বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেন রিপোর্টার্স এগেইনস্ট কারাপশন র্যাকের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। দুদক চেয়ারম্যান বলেন, বড় বড় প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র গণমাধ্যমে প্রকাশ পেলে সেই সূত্র ধরে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। র্যাক সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে দুদক ও র্যাকের যৌথ প্রশিক্ষণের আশ্বাস দেন দুদক চেয়ারম্যান। মাসে একটি করে মিট দ্য প্রেস অনুষ্ঠানে র্যাকের সাথে কাজ করার কথাও বলেন আব্দুল মোমেন। এছাড়া দুদক মিডিয়া অ্যাওয়ার্ডের সংখ্যা 3টি থেকে বাড়িয়ে 6টি করার বিষয়েও বিবেচনায় রয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান। গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, বর্তমান প্রেস কাউন্সিল তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। এটি বিলুপ্ত করে নতুন কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। সকালে রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। গণমাধ্যম সংস্কারের জন্য সবথেকে বড় অংশীজন জনসাধারণ, এমন মন্তব্য করে তিনি বলেন, তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে গণজরিপের কাজ করা হয়। সাংবাদিকদের বেতন কাঠামো, অর্থনৈতিক নিরাপত্তা এবং জীবনের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সুপারিশ করা হবে বলেও জানান কামাল আহমেদ। সভায় নিজেদের জীবিকা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন বলে মত দেন গণমাধ্যম কর্মীরা। এটার বিলোপ ঘটিয়ে নতুন কোনো একটা প্রতিষ্ঠান করা দরকার, যে প্রতিষ্ঠান কার্যকরী প্রতিষ্ঠান হবে, এবং এই প্রতিষ্ঠানে মানে সংবাদ মাধ্যমের লোকদের যেমন প্রতিনিধিত্ব থাকবে, তেমনি নাগরিক সমাজের, পাঠকদের, এদেরও প্রতিনিধিত্ব থাকতে হবে, দর্শক শ্রোতাদেরও প্রতিনিধিত্ব থাকতে হবে, মানুষের ভয়েস থাকতে হবে, যাতে সংবাদপত্র জবাবদিহির ঊর্ধ্বে উঠে না যায়। প্রায় 2 মাস পর চালু হলো পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। রক্ষণাবেক্ষণ কাজ শেষে গতরাত থেকে এই ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহমনি জিকো। এর আগে গত বছরের নভেম্বর মাসে রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে পুরো 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ। ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে HMPV ভাইরাস ছড়িয়ে পড়লেও হিলি চেকপোস্ট এবং স্থলবন্দরে ভাইরাসটি প্রতিরোধে এখনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে ভারত এবং বাংলাদেশে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই ভাইরাসের উপসর্গগুলো হলো জ্বর, কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা এবং হাঁচি। শিশু ও যাদের
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন বয়স্ক মানুষ এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। 2001 সালে প্রথম নেদারল্যান্ডসে এটি শনাক্ত হয়েছিল। জনসাধারণের মনে নতুন এই ভাইরাসের প্রাদুর্ভাব আতঙ্ক সৃষ্টি করেছে। এই ভাইরাসটা আবার বাংলাদেশে আসে নাকি? এই ভাইরাসটা আসলে এখন ওই রকম বিষয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই, যেহেতু আমাদের একটা পোর্ট এলাকা, ঠিক আছে, এখানে আমাদের বাইরে থেকে অনবরত লোকজন যাতায়াত করে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রাখছি, প্রয়োজনীয় ব্যবস্থা আমরা যথাসময়ে নেব। অবৈধ পথে ভারতে যাবার সময় দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে একই পরিবারের 5 জন সহ 8 জনকে আটক করেছে বিজিবি। গতকাল বিকেলে অচিন্তপুর সীমান্তের 100 গজ বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়। আজ দুপুরে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন 29 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ABM জাহেদুল করিম। আটককৃতরা হলেন বগুড়া সদরের মোংলা, গণেশ, সোহাগ, বুদা, বিকাশ এবং দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান, বিরামপুরের মমিনুর রহমান এবং একই উপজেলার সয়বুর রহমান। বাজেট বৈষম্য নিরসন এবং বিজ্ঞানসম্মত তিস্তা নদী খননের দাবিতে আগামী 8 মার্চ জাতীয় প্রেস ক্লাব সমাবেশ করবেন রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। সকালে স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এই উদ্যোগের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনীতি বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী 53 বছরে 54টি বাজেটে রংপুর অঞ্চলের মানুষ অর্থ বরাদ্দের বৈষম্যের শিকার হয়েছে। বিগত বছরগুলোতে এই অঞ্চলের মানুষকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করেছে দলগুলো। সভায় স্থানীয় এবং জাতীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জনগণের প্রত্যাশা পূরণে দলের নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আশুলিয়া থানা বিএনপি আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি। থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী সহ আরও অনেকে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই শহীদ সরফরাজ হোসেন মৃদুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। পৃথক 2টি মামলায় হাজিরা দিতে ছদ্মবেশে মেহেরপুর জেলা আদালত প্রাঙ্গণে যান শহীদ সরফরাজ হোসেন। ব্যবসায়িক পার্টনার দেবাশিস বাগচির দায়েরকৃত চেক ডিসঅনার মামলায় যুগ্ম জেলা এবং দায়রা জজ আদালত থেকে জামিন পেলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক জুয়েল রানা মৃদুলকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মৃদুল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন সহ 4 জনকে আটক করেছে নৌ পুলিশ। সোমবার রাতে জাজিরা উপজেলার পদ্মা নদীর সবুজ বয়া নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। খবর পেয়ে রাতেই জাজিরা নৌ পুলিশের একটি দল অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার সহ 4 জনকে আটক করে পুলিশ। এদিকে চাঁদপুরে মেঘনা নদী থেকে 3টি ড্রেজার এবং 2টি বাল্কহেড সহ 9 জনকে আটক করা হয়। অপরদিকে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। নরসিংদী রেলওয়ে স্টেশনের হাসিনার দোসরদের চাঁদাবাজি বন্ধ, অবৈধ দখলদার উচ্ছেদ এবং আন্তনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ সময় অবৈধ দখলদার উচ্ছেদ এবং আওয়ামী ফ্যাসিস্ট চাঁদাবাজদের গ্রেফতারের দাবি জানানো হয়। একই সাথে নরসিংদীতে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানানো হয়। দুপুরে এলাকাবাসীর ব্যানারে নরসিংদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই মানববন্ধন করা হয়। বিএনপি নেতাকর্মী সহ এলাকার কয়েকশো মানুষ মানববন্ধনে অংশ নেয়। রাজনৈতিক দলগুলো চাইলে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট রোড ম্যাপ দেওয়া হয়েছে, তবে কতটুকু সংস্কার শেষে নির্বাচন দরকার সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোই চ্যালেঞ্জিং। কোনো কিছু চাপিয়ে দিয়ে নয়, বরং সব সমস্যার সমাধান অন্তর্বর্তী সরকার আলোচনার মাধ্যমে করতে চায় উল্লেখ করে তিনি বলেন, সরকার স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে। প্রোক্লামেশন নিয়ে ধোঁয়াশার কিছু নেই জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরও বলেন, এ ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। যখন ইন্ডিপেন্ডেন্ট হলাম, তারপরে যখন আমরা কনস্টিটিউশন ড্রাফট করেছি, পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না,
এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তারা যদি মনে করে যে না, এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরো বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, যে আরো 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। কিন্তু এটা অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তাদের উপরেই আসলে এই ডিসিশনগুলো হবে। ভিন্ন পরিস্থিতিতে এবছর সব শ্রেণীর সব বই কবে মিলবে তার সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর ভ্যাট বাড়ানো হলেও চাল, চিনি, তেলের মতো যেসব নিত্যপণ্যের শুল্ক কমানো হয়েছে রমজান পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সামর্থ্যবানরা আয়কর না দিয়ে ম্যানেজ করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। আবার রাজস্ব বাড়াতে সম্প্রতি 43টি পণ্য ও সেবার ভ্যাট বাড়ানো হয়েছে। তাই মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, নিত্যপণ্যের শুল্ক ছাড় কতদিন অব্যাহত রাখবে সরকার। আমরা রোজা যাওয়ার আগে আর কোনো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ করব। আয়করটা আমার ইস্যু হলো, যারা আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, যার সামর্থ্য থাকে তাকে সেই এবিলিটি সবাইকে কর দিতে হবে। একজন সামর্থ্য আছে কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যেন না করা হয়। অথবা আমাদের কালেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাড়াতে হবে। করের আওতা বাড়াবো সাথে, কিন্তু এত খুব বেশি বাড়াতে পারবো না ব্যাপক, কিন্তু আমরা করে যেন দেয়। কমপ্লায়েন্স হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভ্যাটও কিন্তু কমপ্লায়েন্স আমাদের হয়তো দেয়, কিন্তু কোষাগারে পৌঁছায় না। আর এবছর ভিন্ন প্রেক্ষাপটের বাস্তবতায় কবে সব শ্রেণীর সবাই বই পাবেন তার দিনক্ষণ বলা কঠিন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। কবে নাগাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না। এই বছরটা তো খুবই অস্বাভাবিক একটা বছর। যেই বছর আমরা শুরুই করেছি প্রক্রিয়া, আমি আসার পরে সেপ্টেম্বর, অক্টোবরে আবার বই পরিমার্জন করতে হয়েছে। বইয়ের সিলেবাস, কারিকুলাম নতুন করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে এবং বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। এবছর প্রাথমিকে 10 আর মাধ্যমিকে বইয়ের চাহিদা প্রায় 30 কোটি। এনসিটিভির হিসেব অনুযায়ী 6 জানুয়ারি পর্যন্ত বই দেয়া হয়েছে 6 কোটির কিছু বেশি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গত নভেম্বর পর্যন্ত 4 শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। তদন্তের স্বার্থেই আর্থিক সংকটে থাকা বেসরকারি 6 ব্যাংকের এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত 5 মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড গঠন, ব্যাংকিং খাতের টাস্কফোর্স গঠন, ডলার বাজার স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে আর্থিক ভীতি কেটে গেলেও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে গত 5 মাসের অর্জনে বাংলাদেশ ব্যাংক খুশি নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র হুসনে আরা শিখা। আপনারা যদি বলেন যে 5 মাস পরে আমি আজকে হ্যাপি কিনা। স্বৈরাচার হাসিনা সরকারের সময়ে নানাভাবে সুবিধা নেয়া বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক, যার অংশ হিসেবে রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে BFIU। আমরা জানি যে আগেও মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরও আমাদের সুদের হার, নীতি সুদ হার আমাদেরকে বাড়াতে হয়েছে। 2 দফায় বাড়ানো হয়েছে এবং সামনে এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে। আর্থিক সংকটে তলানিতে থাকা 6 ব্যাংকের এমডির বিষয়েও কথা বলেন তিনি। এছাড়া মূল্যস্ফীতি না কমলে আবারও নীতি সুদ হার বাড়ানো হবে বলেও উল্লেখ করেন। আমরা বলেছি আমাদের এই তদন্তের স্বার্থে এমডিদেরকে দূরে রাখলে নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব হবে এবং তাদেরকে ছুটিতে যেতে বলা হয়েছে। এবং তদন্ত শেষে যদি এমডিরা দেখা যায় যে না, তাদের কোনো ইনভলভমেন্ট নাই, ওনারা সসম্মানে ফেরত আসতে পারবেন। গত নভেম্বর মাসের শেষের দিকে আমাকে জানিয়েছিল যে 400 হিসাবের বেশি তারা জব্দ করেছে। আর প্রশ্নটা যেটা আপনারা করেছেন যে এত দেরিতে কেন,
আমার তো মনে হয় যে আসলে বিএফআইউর কাছে তো ইনফরমেশনগুলো আসে, ওনারা এটা ইন্সপেকশন করেন, অ্যানালাইসিস করে দেখেন এবং যখন তারা নিশ্চিত হন তখনই অ্যাকাউন্টগুলো জব্দ করেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স কাজ করছে জানিয়ে তিনি আরও জানান, 2025 সালের শেষ নাগাদ কোন ব্যাংকের মাধ্যমে কত টাকা কোন দেশে পাচার হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে জানা যাবে। পাচার করা অর্থ যেগুলো বিদেশে চলে গিয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার প্রত্যাশা করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, এই বিচারের জন্য জাতি অনেক আশা নিয়ে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে আছে। সংস্কার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন ও এজলাস কক্ষ উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান বিচারপতি। এখন থেকে এই ভবনেই চলবে জুলাই আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম। তামজিদ সুমনের রিপোর্ট। 1905 সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা পুরাতন হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমল থেকে ঢাকা হাইকোর্ট এবং 2010 সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। বিচারকাজ চলমান অবস্থায় ঝুঁকিপূর্ণ বিবেচনায় 100 বছরের পুরনো এই ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। ভবনের পাশেই টিন শেডের স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয় ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিচালনা করার সিদ্ধান্ত হয়। সেই লক্ষ্যে সংস্কার কাজ শুরু হয় পুরাতন ভবনের। মঙ্গলবার উদ্বোধন করে ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবন এবং এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, জাতি এই ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার আশা করে। এই জাতি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা দেখতে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আগস্ট গণহত্যার ঘটনার আওতায় যারা পড়বে তাদের সবার বিচার হবে এই ট্রাইব্যুনালে। আর চিফ প্রসিকিউটর মনে করেন, অপরাধ ট্রাইব্যুনাল সংস্কারের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার একটি আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ঐতিহ্যবাহী কোর্টরুমে বিচারটা শুরু হলে এটা সবারই ভালো লাগবে, কারণ দেশি বিদেশি মানুষ এটা দেখতে আসবেন বা আসামিরা আসবেন, বিচার প্রার্থীরা আসবেন, সবার জন্য একটা কনভিনিয়েন্সের প্রশ্ন আছে, যেটা এই বিল্ডিংয়ে আছে, যেটা একটা টিন শেডের মধ্যে সম্ভব ছিল না। এখানে বিতর্কের কোনো জায়গা আমরা রাখতে চাই না বলেই আইনের সংশোধন করা হয়েছে। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে বলে আমি প্রত্যাশা করি। এবং সেখানে তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।